আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার, আপনার জন্য আজ আমি আমার মেয়েকে সঠিক ছেলের হাতে তুলে দিতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ওদেরকে মেনে নিলে আমি খুশি হব। ঠিক আছে স্যার। এরপরে নীলিমার বাবা নীলিমার কাছে এসে নীলিমার হাতটা ধরে বলল, মারে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে তোদের ভালোবাসাকে অপমান করেছি। নীলিমার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি শুধু আমাদের মেনে নাও। হ্যাঁ রে মা, নিয়েছি তোদের মেনে। রাফি বাবা, তোমার বাবার নাম্বার দাও। এই নিন আঙ্কেল। আঙ্কেল কি? হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা। গুড। এরপরে নীলিমার বাবা আমার কাছে এসে বলল, বাবা শাহিদ, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার মেয়ের সুখের জন্য এত কিছু করেছো, আর আমি আঙ্কেল, এখানে ক্ষমা করার কিছুই নেই, আপনি ওদের মেনে নিয়েছেন, এতেই আমি খুশি। এরপরে নীলিমার বাবা সবার কাছ থেকে তার পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। সবাই তাকে ক্ষমা করে দিল। এরপর তিনি আরো কিছুক্ষণ কথা বলে রাফিয়া নীলিমাকে তার বাড়ি যেতে বলে থানা থেকে চলে গেলেন। এরপর মামাও কিছুক্ষণ কথা বলার পর তিনিও তার অফিসে গেল। এখন শুধু আমি, রাফি, নীলিমা, আমার বন্ধুরা সামিয়া রুমে আছি। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যে কি বলে ধন্যবাদ দিব তা খুঁজে পাচ্ছি না। শালা ধন্যবাদ দিতে হবে না, এখন রেস্টুরেন্টে নিয়ে যেয়ে কিছু খাওয়া। থানা আসার সময় ভেবেছিলাম তারা কিছু খেতে দেবে, কিন্তু তা না করে তারা রাগ নিয়ে বাঁচে না। সামিয়াকে শুনিয়ে শুনিয়ে বললাম। আমার কথা শুনে সামিয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। রাফি হাসতে হাসতে বলল, আর একটু পরে তোর মামা আসলে পুলিশ ম্যাম তোকে সকালে নাস্তা করে দিতে। আমি পকেটে হাত ঢুকিয়ে দিয়ে বললাম, তোদের পুলিশ ম্যাম আমাকে মারবে? সাহস থাকলে আমার গায়ে একটু হাত দিতে বলতো। আমার কথা শুনে সামিয়া আরো খেপে গেল। এখানে আর না থেকে তার কেবিনে চলে গেল। সামিয়ার এরকম ব্যবহার দেখে ওরা কিছুটা অবাক হলো। আমি এই বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য রাফিকে বললাম, আরে কখন খাওয়াবি সেটা বল। ভাইয়া চলেন, আমি আপনাদের খাওয়াবো। তুমি থামো, আজকে আমরা রাফির থেকে খাবো। ঠিক আছে, আমি তোদের খাওয়াবো, চল। এরপরে আমরা সবাই থানা থেকে বের হয়ে আসলাম। আমি বের হয়ে এসে ওদেরকে বললাম, তোরা চল, আমি একটু আসছি। কোথায় যাবি আবার? আসছি, তোরা চল না। ওদেরকে এই কথা বলে আমি আবারও থানায় আসলাম। থানায় এসে সোজা সামিয়ার কেবিনে গেলাম। রুমে ঢুকে দেখি মিস রুমে নেই। আমি একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। একটু পরে ম্যাম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপরে আমাকে রুমে দেখে তেড়ে এসে আমার জামার কলার চেপে ধরে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে বলল, তোর সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমার রুমে আসার? আমিও ঠোঁট দুটিতে আমার ঠোঁট দুটি দিয়ে হালকা ছুঁয়ে দিলাম। এখন তো তোর সেই তেজ পুরাইনি দেখছি। হ্যাঁ, আমি লক্ষ্য করলাম সামিয়ার ঠোঁট দুটো কাঁপছে। আমি নিজেকে সামলাতে না পেরে আবার 4 ঠোঁট এক করে দিলাম। সামিয়া ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির কাছে বেড়ে উঠতে পারছে না। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিয়ে বললাম, এত দেমাগ কিন্তু ভালো নয়, বুঝেছিস? আর মিষ্টির স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। বলে একটা চোখ টিপি দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। মনে মনে ভাবছে, আমাকে কষ্ট দেওয়ার ফলে এখন হাড়ে হাড়ে টের পাবি মিস সামিয়া। আমি থানা থেকে বের হয়ে বাইরে এসে দেখি বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে রাফি বলল, কিরে, কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, চল তাড়াতাড়ি। কেউ আর কথা না বাড়িয়ে 3টা রিক্সা নিয়ে রওনা দিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি আর সিফাত একটা রিক্সায়, আর রাফিয়া নীলিমা একটা রিক্সায়, মিমিয়া নীলিমার ফ্রেন্ড এক রিক্সায়। সাহিদ সামিয়ার রুম থেকে বের হয়ে যাওয়ার পরে সামিয়া বিড়বিড়ি করে বলছে, শয়তান ছেলে, বলে নাকি আমার তেজ এখনো কমেনি। আমার তেজ আছে তাহলে আমাকে কিস করলি কেন? আমি কি সরকারি জিনিস? এখন তো দেখতে আগের থেকেও ভালো হয়েছিস। আবার বলে আমার মিষ্টির স্বাদটা নাকি অসাধারণ। শয়তান ছেলে। আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে রিক্সা থেকে নামলাম। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টে ঢুকে 6 জন মিলে একটা টেবিল বুক করলাম। একটু পরে ওয়েটার আমাদের অর্ডার নিতে আসলো। আমরা যে যার ইচ্ছা মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষে রাফি বিলটা দিল। এরপরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে যার বাসায় যাওয়ার জন্য রিক্সা নিল। রাফিয়া নীলিমার বাসায় গেল। আসার সময় সিফাতকে বললাম আমার বাইকটার বাসা থেকে নিয়ে আসতে। আমি বাসায় এসে কলিং বেল বাজাতে মামি এসে দরজাটা খুলে দিল। মামির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ গত রাতে ভালো করে ঘুম হয়নি। বালিশে মাথা দিতেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় তিশার ডাকে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ছাদে গেলাম। ছাদে যেয়ে দোলনায় বসতেই মনে পড়ে গেল 3 বছর আগের কথা। ডুব দিয়ে দিলাম 3 বছর আগের সেই অতীতে। ভাইয়া, ও ভাইয়া, ওঠো, আর কত ঘুমাবে? আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ আপু, তুই যা, আমি আসছি। ঠিক আছে। এই কথা বলে সাফিয়া আমার রুম থেকে বের হয়ে গেল।
ও, আপনাদের তো বলাই হয়নি, সাফিয়া হলো আমার একমাত্র আদরের বোন। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন, মা, বাবা, বোন আর আমি। বাবা হলেন এখানকার নওগাঁর একটা কলেজের প্রিন্সিপাল, আর মা গৃহিণী। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সাফিয়া এবার 9ম শ্রেণীতে। এই নিয়ে আমাদের পরিবার। আজকে শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম। আমার বোনের ডাকে আমার ঘুম ভেঙে গেল। আজকে নাকি তাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমিও নিয়ে যাই। ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার আব্বু আম্মু সোফায় বসে থেকে গল্প করছে। আমাকে দেখে আম্মু বলল, কোথায় যাবি বাবা? আম্মু, সাফিয়া নাকি আজকে ঘুরতে যাবে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আম্মুর সাথে কথা বলতেই সাফিয়া রুম থেকে সেজে গুজে বের হয়ে নিচে আসলো। ঠিক আছে, ভালোভাবে যাবি। ঠিক আছে আম্মু। বাসা থেকে বের হয়ে আসতেই আব্বু বলল, শাহিদ, গাড়ি নিয়ে যাও। না আব্বু, রিক্সায় চড়ে যাব। আচ্ছা, যাও। এরপর আমি সাফিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম। বাইক আছে, কিন্তু আজকে নিয়ে আসতে মন চাইলো না। প্রথমে একটা পার্কে আসলাম। পার্কে 2 ভাই বোন কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা ফুচকার দোকানে যেয়ে 2 ভাই বোন একসাথে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে আরেকটু ঘোরাফেরা করে আবারও একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে কিছুক্ষণ স্টাডি করলাম। একটু পর সাফিয়া এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমিও ডিনার করার জন্য নিচে গেলাম। ডাইনিং টেবিলে যেয়ে দেখি আব্বু, আম্মু আর সাফিয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি যেয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু আমাকে তার হাত দিয়ে তুলে খাইয়ে দিল। এটা আম্মু নিত্যদিনের রুটিন। আমাকে খাইয়ে দেখা দেখে সাফিয়া গাল ফুলিয়ে বলল, আম্মু, তুমি শুধু ভাইয়াকেই বেশি আদর করো, আমাকে একটুও করো না। আমার আম্মুটা তো দেখছি রাগ করেছে, এসো তোমাকেও খাইয়ে দেই। সাফিয়া খুশি হয়ে আম্মুর অন্য পাশে বসলো। আম্মু সাফিয়াকে খাইয়ে দিতে লাগলো। খুব আনন্দের সাথে ডিনারটা শেষ করলাম। ডিনার শেষে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। এরপরে রুমে এসে স্টাডি করে ঘুমিয়ে পড়লাম। সকালে সাফিয়া ডাকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 9টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আর আব্বু সাফিয়াকে ওর স্কুলে নামিয়ে দিয়ে কলেজে যাবে। আর হ্যাঁ, আমি আব্বুর কলেজেই, মানে আব্বু যেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজেই পড়ি। কলেজে পৌঁছানোর পরে বাইকটা পার্কিং লটে রেখে এসে বন্ধুদের কাছে গেলাম। যে দেখি বন্ধুরা আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছে। আমাকে দেখি নীলা, আমার বন্ধু আরো আছে, ইকবাল, শাকিব, রিয়াদ আর মিতু বলল, কি রে, এত দেরি করলি কেন আসতে? আরে দোস্ত, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন, কেউ ডাক দেয়নি? না রে, ডাক দেওয়ার জন্য কেউ থাকলে তো দেবে। তাহলে বিয়ে কর, তাহলেই তো ডাক দেওয়ার মানুষ পাবি। কি যে বলিস না তুই, আমার মতো কচি ছেলেকে গিয়ে বুঝি বিয়ে করবে? হ্যাঁ, আইসে রে আমাদের কচি খোকা, এখন যদি বিয়ে দেওয়া হয় তাহলে 12টা ছেলে মেয়ের বাবা হয়ে যাবে, আর সে নাকি কচি খোকা। ওই হ্যালো, আমার বিয়ে হলে যদি 12টা ছেলে মেয়ে হতো তাহলে তোদের এতদিনে এখনো একটা হলো না কেন? আর হ্যাঁ, মিতু আর ইকবাল চাচাতো ভাই বোন, তাই তাদের ছোটবেলাতেই বিয়ে হয়েছে। মানে ওদের দুজনের বয়স যখন 13 বছর ছিল তখন তাদের দাদু মারা যান, আর ওদের দাদু মারা যাওয়ার আগে ওদের বিয়ে দিয়ে গেছেন। আমার কথা শুনে ইকবাল আর মিতু পাতে সবাই অট্টহাসি হাসতে লাগলো। ইকবাল মিতুর দিকে মুচকি মুচকি হাসছে। মিতু নিচের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই হারামি, আমাদের মতো বাচ্চা নেওয়ার জন্য এখনো কি কিছু হয়েছে? আজ থেকে 8 বছর আগে বিয়ে হয়েও যদি তোদের মধ্যে কিছু না হয় তাহলে তো আমার মতো সিঙ্গেল থাকাই ভালো। এখন না পারবি কোনো মেয়ের সাথে প্রেম করতে, না পারবি কথা বলতে। ইকবাল, তোর কপাল শেষ রে ভাই, তোর কপাল শেষ। ঠিকই বলছিস, এখন থেকে যেই প্যারা দেয় না, জানি পরবর্তীতে আরো কতগুলো অপেক্ষা করছে। ইকবালের কথা শুনে আমরা আর হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমরা সবাই হাসতে লাগলাম। আর মিতু তো রাগে ফুসছে। মিতু রেগে যেয়ে ইকবালকে বলল, আমি তোকে প্যারা দেই তাই না? দাঁড়া, আগে বাসায় চল, তোকে দেখাচ্ছি মজা। ইকবাল মিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে বলল তুমি আমাকে প্যারা দাও? তুমি আমার মিষ্টি বউ, খালি আদর করো। মিতু ওর মাথা থেকে এক ঝটকা ইকবালের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে আর পাম দিয়ে লাভ হবে না, আমি এমনিতেই মিষ্টি। আমরা বসে থেকে ওদের দুজনের এসব কাহিনী শুনছি। হঠাৎ মেইলি কণ্ঠে পিছন থেকে কে যেন বলে উঠল, এখানে শাহিদ হাসান শাহিকে। মেয়েটির কথা শুনে পিছনে তাকাতে তুমি হয়ে গেলাম। এটা আমি কাকে দেখছি? এটা মেয়ে নাকি পরী? টানা টানা মায়াবী চোখ, মনে হচ্ছে সেই চোখগুলোতে ডুব দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিই। হঠাৎ ইকবালের ধাক্কা ধাক্কিতে আমার ভাবনার ছেদ ঘটল। এই সাদিক, তোকে কখন থেকে ডাকছি? ও হ্যাঁ, না মানে বল। মেয়েটা তোকে ডাকছে। হ্যাঁ বলুন বলুন। আপনি কি শাহিদ হাসান শাহি? জি জি। আসলে আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। প্রিন্সিপাল স্যারকে কিছু ভালো বন্ধুর কথা বললে তিনি আমাকে আপনার কাছে পাঠালেন। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ক্রাশ আমার জন্য এসেছে।
আমার কাছে ফ্রেন্ড হওয়ার জন্য? ভাবা যায়? বন্ধু হতে পারো, কিন্তু তুমি করে বলতে হবে। মেয়েটি মুচকি হেসে বলল, ঠিক আছে, বলবো। ও, মুচকি হাসি দেখে তো আমি আবার ওই মেয়ের প্রতি ক্রাশ খেলাম। কি তার হাসি! মন যাচ্ছে সারাক্ষণ যেন তাকিয়ে থাকি। আমি বললাম, এসো পরিচয় করিয়ে দিই। এরপরে আমার সকল বন্ধুদের সাথে মেয়েটিকে পরিচয় করিয়ে দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার নাম কি? আমার নাম সামিয়া আক্তার। হায় আল্লাহ, চেহারা যেমন সুন্দর, নামটা তো তেমন সুন্দর। এবার আরো কিছুক্ষণ মেয়েটি আমাদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে গেল। আজকে নাকি ক্লাস করবে না। আর যাওয়ার সময় আমার ফোন নাম্বার নিয়ে গেল। আমরা সবাই ক্লাসে গেলাম। সব ক্লাস শেষ করে সবাই মানে আমার বন্ধুরা ক্যান্টিনে গেলাম। আর এটা আমাদের প্রতিদিনের কাজ। ক্যান্টিনে যাওয়ার পর যে যার মতো করে অর্ডার করলাম। আর হ্যাঁ, আজকে খাওয়ানোর দায়িত্ব হলো মিতুর, মানে ইকবালের জানুর। খাওয়া দাওয়া করতে করতে ইকবাল আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সাদিক, তুই আমাকে একটা কথা বলবি? বল। তুমি তো কোনোদিনও কোনো মেয়েকে সহজে বন্ধু বানাতে চাস না, তো আজকে তোর কি এমন হলো যে মেয়েটিকে মানে সামিয়াকে একবার দেখার পর তুই তাকে বন্ধু বানাইলি? ইকবাল ঠিকই বলেছে, আর তুই তো কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়ে দেখিস না, কিন্তু আজকে সামিয়াকে দেখার পর তুই অন্য জগতে হারিয়ে গিয়েছিলি। কি মামা, সামথিং সামথিং নাকি? আরে না, তেমন কিছুই না। তুই আমাদের কাছে মিথ্যা বলার চেষ্টা করিস না, কারণ আমরা তোকে সেই ছোটবেলা থেকেই চিনি বা তোর সাথে চলাফেরা করি। সো কাহিনী কি বল? আসলে আমি সামিয়াকে প্রথম দেখাতে ক্রাশ খেয়েছি। প্রথম দেখাতে তাকে ভালো লাগে বলতে পারিস। তাকে আমি ভালোবেসে ফেলেছি। যাক মামা, তাহলে তুইও কাউকে ক্রাশ খালি? আরে ক্রাশ খাবে না কেন? আমাদের ভাবি কি দেখতে খারাপ নাকি? সাইদ, না ক্রাশ খাইলেও আমিও প্রপোজ করতাম। কি বললি? কি কিছু না, এমনি মজা করলাম আর কি। শাশুড়িমাকে যদি আজ তোর কথা না বলেছি, তাহলে আমার নাম মিতু না। আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে নজর দ্বারা। এই না না, লক্ষ্মী বউ আমার, এমন করো না। আর কারো দিকে নজর দিব না, বলে দিলাম। মনে থাকে যেন। আমরা নিত্যদিন ওদের এইসব দেখে অভ্যস্ত। প্রত্যেক দিনই তারা এমন করে, তাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। দিন দিন বেড়েই চলেছে। খাওয়া দাওয়া শেষ করে ক্যান্টিন থেকে বের হয়ে বন্ধুদের থেকে বিদায় নিলাম। এরপর পার্কিং লট থেকে নিয়ে বাইকটা নিয়ে বাসে চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করতে বসলাম। সাফিয়ার আব্বু এখনো আসেনি, আর তারা একটু দেরি করে আসে। তাই প্রতিদিন আম্মু আর আমি একাই লাঞ্চ করি। লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বেডে গাটা এলিয়ে দিলাম। হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার। রিসিভ করতে অপর পাশ থেকে একটা মেইলি কণ্ঠে বলে উঠলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? চিনতে পারোনি? না তো, চিনতে পারিনি তো। কে আপনি? নামটা বলুন, পরিচয় দিন। আজকে কাকে ফোন নাম্বার দিয়েছিলে? কই, কাউকে তো দিনই। আর পরিচয় না দিলে ফোন কাটলাম। হ্যাঁ। আরে রেগে যাচ্ছ কেন? আমি সামিয়া। সামিয়ার কথা শুনে আমি তো শোয়া থেকে ধড়ফড় করে উঠে বসলাম। ও সামিয়া, সরি, আসলে বুঝতেই পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। তো ফোন দিয়েছো কি জন্য? কোনো দরকার নাকি? না, তেমন কিছু না। আমি ফোন দেওয়ায় তোমার সমস্যা হলো নাকি? আরে না না, অসুবিধা কেন হতে যাবে? আমি আবার ভাবলাম আমি ফোন দেওয়ায় তোমার জিএফ এর সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছে বুঝি। কি যে বলো না, আমার কোনো জিএফ নেই। সত্যি? কিন্তু তোমার তো খুশি হওয়ার কারণটা কি? হ্যাঁ, সেটা তুমি বুঝবে না। আর শোনো, আজকে বিকেলে ফ্রি আসছো? হ্যাঁ, কেন? তোমার সাথে ঘুরতে যাব তাই। সামিয়ার কথা শুনে তোমার লুঙ্গি টানতে দেওয়ার মতো অবস্থা, কিন্তু নিজের আনন্দটাকে চাপা রেখে বললাম, কি তুমি আমার সাথে ঘুরতে যাবে মানে? আমার সঙ্গে তো তোমার তেমন পরিচয়ই নেই। আমি শহরে নতুন এসেছি, তাই ঘুরতে বের হব, আর সেটাও তোমার সাথে। ব্যাস, তুমি পরিচিত হও আর অপরিচিত হও, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, এটাই ফাইনাল। বুঝেছো? ঠিক আছে মহারানী। এই, তুমি আমাকে মহারানী বললে কেন? মহারানী তো বিএফ আর জিএফ কে আদর করে বলে। সরি, ভুল হয়ে গেছে। তোমাকে আমার জিএফ করতে কতক্ষণ? এই কিছু বললে? না তো। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। তুমি আমার বাসার সামনে এসে ফোন দিবা। আমি তো তোমার বাসা চিনি না। আমার বাসার ঠিকানা তোমার ফোনে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। ফোনটা রেখে ভাবতে লাগলাম, সামিও কি প্রথম দেখায় আমাকে ভালোবেসে ফেলেছে? আর তা না হলে আমার জিএফ না থাকার কথা শুনে কেন এমন বিহেভ করলো? এইসব ভেবে এখন লাভ নেই, ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বাজছে। দ্রুত ফ্রেশ হয়ে আম্মুর কাছে যে বললাম, আম্মু আমি একটু ঘুরতে বের হচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। ভাইয়া, কোথায় যাবে? একটু বাইরে যাচ্ছে, তোর কিছু লাগবে?
সাফিয়া কিছুক্ষণ ভেবে বলল, চকলেট আর ফুচকা নিয়ে এসো। কি তুই কি এখন ছোট বাচ্চা হয়ে আছিস? এই বয়সে কেউ চকলেট খায়? তুমি আনবে কিনা বলো। আচ্ছা বেশ ঠিক আছে, আমার একমাত্র বোন যখন নিয়ে আসতে বলেছে, আমি কি না নিয়ে আসতে পারি? তাড়াতাড়ি আসবে। আচ্ছা। এরপর আমি বাইক নিয়ে বের হলাম সামিয়ার দেওয়া ঠিকানায়, মানে সামিয়ার বাসায়। আমার বাসা থেকে সামিয়ার বাসাটা বেশ দূরে, প্রায় 25 মিনিট বাইক চালানোর পর সামিয়ার বাসার সামনে এসে পৌঁছালাম। বাইকে বসে দেখেই সামিয়ার কাছে ফোন দিয়ে বাসা থেকে বের হয়ে আসতে বললাম। একটু পর সামিয়া ওর বাসা থেকে বের হয়ে আসলো। আমি সামিয়ার দিকে তাকিয়ে তো আবারও ক্রাশ খেলাম। কি আছে এই মেয়েটার প্রতি যা বারবার আমাকে তার প্রতি আকর্ষিত করে? নীল কালারের শাড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, আর হালকা মেকআপে যা লাগছে না, বলে বোঝাতে পারবো না। সামিয়া আমার সামনে এসে তুড়ি মেরে বলল,